প্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় শোকাবহ আগস্ট। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক মন্ত্রী, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ শহীদুল ইসলাম এবং রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট সুভাষ সিংহ রায়। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি সুভাষ সিংহ রায় আপনার কাছে যেতে চাই। প্রতি বছর ঘুরেই আসে এই আগস্ট মাস। আমরা এই শোকাবহ আগস্টের যে আবহ আমরা প্রতিবারই দেখি যে নানা কর্মসূচিতে উদযাপিত। আসলে এই আগস্ট যে প্রতিবার আসে, সবসময় আগস্টকে নিয়েই নানা কথা হয়, কিন্তু আমি যেটি জানতে চাচ্ছি যে এই আগস্ট আসলে কতটা তা বেদনাদায়ক, কতটা মর্মাহত বা কতটা বিয়োগান্তক বাঙালিদের জন্য। কেনই বা এই আগস্টে বঙ্গবন্ধুর মতো একজন মহান পুরুষ, স্বাধীনতার অবিসংবাদিত নেতা, তাকে জীবন দিতে হলো? কারাই বা বঙ্গবন্ধুকে হত্যা করলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এবং দুইজন আমার নমস্য ব্যক্তি এখানে উপস্থিত আছেন। আমি জানি না কথাগুলো আমি ঠিক মতো বলতে পারবো কিনা। যারা দর্শক দেখছেন তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমি খুব দ্রুত দু একটি কথা এখানে বলবো আপনার এই উত্থাপিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে। তিনি ব্রাউন যাকে বলা হয়, তিনি একজন দূরপ্রাচ্যের বিবিসির সংবাদদাতা ছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে এসেছিলেন সংবাদ সংগ্রহ করার জন্য। তখনকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাকে আটকে রাখা হয়েছিল, নজরবন্দি করে রাখা হয়েছিল, তাকে সহ বেশ কয়েকজন সাংবাদিককে। তিনি যখন তার দেশে ফিরে যেয়ে যে প্রতিবেদনটি দেশে পেয়েছিলেন, তিনি মনে হয় প্রথম বাংলাদেশে এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন বিদেশি সাংবাদিক। তিনি বলেছিলেন, আমি দিব্য চোখে দেখছি শেখ মুজিবের বাসস্থান, তার ব্যবহার্য বস্তু এবং তার কবরস্থান বাঙালির দর্শনীয় বস্তুতে পরিণত হবে। এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। আজ 9 আগস্ট, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাত্র 6 দিন আগে বঙ্গবন্ধু শেল কোম্পানির কাছ থেকে নামমাত্র মূল্যে বাংলাদেশের যে 5টি গ্যাস ক্ষেত্র বাংলাদেশের মালিকানায় নিয়ে আসেন। এবং এই যে তিতাস, বাখারাবাদ, হবিগঞ্জ, রশিদপুর ও কৈলাসটিলা গ্যাস ক্ষেত্র মাত্র 4.5 মিলিয়ন পাউন্ড দিয়ে তিনি স্টার্লিং দিয়ে তিনি কিনে নেন। এবং এটা বলতে গেলে তৎকালীন সময়ের 17 থেকে 18 কোটি টাকা মূল্যে, এবং কয়েকটা কিস্তির বিদ্যুৎ। এবং এটার ইতিহাস কিন্তু অনেক বিস্তৃত। তখনকার সময় পেট্রো বাংলার চেয়ারম্যান ছিলেন শেখ শহীদ সাহেব, ভালো বলতে পারবেন, হাবিবুর রহমান সাহেব। এবং তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ এবং ডক্টর কামাল হোসেন। এই তিনজনকে তিনি ডাকিয়েছিলেন বঙ্গবন্ধু। বলেছিলেন, আমি যদি এই গ্যাস ক্ষেত্রগুলো তাদের সাথে যে চুক্তি, সেই চুক্তি নবায়ন না করি, তাহলে আমার কোনো আন্তর্জাতিক আইন আমি লঙ্ঘন করব কিনা। তারা বললে যে না। বঙ্গবন্ধু তখন পরবর্তীতে এই চুক্তি কিন্তু নবায়ন করেননি, যে কারণে তারা বাধ্য হয়েছিল শেল কোম্পানি বঙ্গবন্ধুর কাছে আত্মসমর্পণ করতে, যে আপনি আমাদের এখানে যে যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতির দামটা ধরে দিয়ে আমাদেরকে বিদায় করে দেন। আমি স্মরণ করছি সেই বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আমি আপনাকে শুধু একটু কথা বলি। এই যে একটু আগে শেখ শহীদ স্যারকে আমি দেখিয়েছিলাম, এই যে এল খতিব, আব্দুল লতিফ খতিব, একজন নন বেঙ্গলি মানুষ। হু কিল্ড মুজিব। দর্শক যারা দেখছেন, আপনারা এই বইটি কিন্তু বাজারে এখন বঙ্গ অনুবাদ পাওয়া যায়। একেবারে স্পষ্ট করেছে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের প্লটটা কারা করেছিল। জার্মানের সাবেক চ্যান্সেলর উইলি ব্রান্ড কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বলেছিল যে আর যা হোক, শেখ মুজিবের মৃত্যুর পর বাঙালি জাতিকে আর বিশ্বাস করা যায় না। আমি এই জায়গায় এই পর্বে একটা হিস্ট্রিক্যাল ফুটনোট দিয়ে আপনার সামনে শেষ করছি। দৈনিক প্রথম আলোর ত্রৈমাসিক পত্রিকা প্রতিচিন্তা 2014 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের যে সংখ্যা, সেই সংখ্যায় একটি বিশাল সাক্ষাৎকার ছাপা হয়েছিল 68 পাতার। মোখলেসুর রহমান সিধু মিয়া, বিবি রাসেল, তিনি বিবি রাসেলের পিতা। এই মোখলেসুর রহমান সিধু মিয়া বাংলাদেশের যে ছায়ানট, সেই ছায়ানটের প্রতিষ্ঠার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সে আলোচনা ভিন্ন। তিনি মশিউর রহমান জাদু মিয়ার ভাই ছিলেন।
তিনি একটি সাক্ষাৎকার দিয়ে গেছেন, সেই সাক্ষাৎকারটি 68 পাতার। আমি 118 পৃষ্ঠায় তিনি মকসুদুর রহমান সেদু মিয়া যা বলে গেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের প্লট কীভাবে তৈরি হয়েছিল সেটা আমি একটু উল্লেখ করছি, হুবহু পড়ছি। জিয়াউর রহমান কিন্তু বাংলা বা লিখতে বা পড়তে জানতেন না। তিনি শেষের দিকে যা কিছু সই করতেন সেটা শুধু করতেন শুধু বাংলায় জিয়া লিখে। আপনারা যদি তার স্বাক্ষর করা ফাইল ইত্যাদি দেখেন তাহলে এই ব্যাপারটা লক্ষ্য করবেন। করাচিতে তিনি লেখাপড়া শিখেছেন, যৎসামান্য বাংলা বলতে পারতেন, বাংলা লেখাপড়া তিনি কিছুই জানতেন না। প্রথম দিকে তিনি বাংলায় যে বক্তৃতা করতেন সেগুলো উর্দুতে লিখতেন, লিখে তারপর তাই দেখে দেখে তিনি ভাষণ দিতেন। যাই হোক, আমার নিজের ছেলেও বাংলা বলে কম, পড়তে পারে না, কারণ সে জন্মের পর থেকে ইংরেজি স্কুলে পড়ালেখা করেছে। এবং এই যে জিয়াউর রহমানের সম্বন্ধে যে মোখলেসুর রহমান সিধু মিয়া, কেন জেনে রাখা দরকার যে মশিউর রহমান জাদু মিয়া ছিলেন জিয়াউর রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার এবং তার ভাই বিস্তৃত বর্ণনা দিয়েছেন। আমি আবার উল্লেখ করছি প্রতিচিন্তার অক্টোবর থেকে ডিসেম্বর 2014 সংখ্যায়। এবং এর পরবর্তীতে একজন ব্যক্তিও বিএনপি সংশ্লিষ্ট এবং জিয়াউর রহমানের আত্মীয় পরিজন কেউ এই সাক্ষাৎকারে কোনো প্রকার কোনো প্রতিবাদ কিংবা কোনো কিছু এখনো পর্যন্ত করেনি। অতএব অনেকগুলো প্রেক্ষাপটের ধারা আছে, যদি আমি সুযোগ পাই স্যারদের দুজনের মাঝখানে। সুভাষ সিংহ রায়, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, সুভাষ সিংহ রায় যেটি বললেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের একটি প্রেক্ষাপট তৈরি করা বা একটা প্লট তৈরি করা, এই যে এই কাজে তো শুধু দেশ বা দেশ বিদেশের ষড়যন্ত্র তো অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। সেই তার ফলশ্রুতিতে বঙ্গবন্ধুকে সপরিবারে যে জীবন দিতে হলো এবং পরবর্তী সময়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে এখনো পর্যন্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর কোন বিষয়টিকে নিয়ে আমরা এগিয়ে যেতে পেরেছি? ধন্যবাদ আপনাকে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বাঙালির ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্কিত অধ্যায়। শুধু বঙ্গবন্ধু নয়, স্বজন পরিজন সহ তার দুটি মেয়ে ছাড়া সবাইকে হত্যা করা হয়েছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর বাহাদুর শাহর 4 পুত্রকে আগ্রার একটি জায়গায় আবিষ্কার করলেন কর্নেল হডসন। তিনি খুব উল্লসিত হয়ে উঠলেন এবং খুব দ্রুত গতিতে তার বন্দুক থেকে গুলি ছুঁড়ে 4 জনকেই একসঙ্গে হত্যা করলেন। এবং তিনি ভাবলেন যে ব্রিটিশ সাম্রাজ্যের জন্য অনেক বড় কাজ করেছেন তিনি। তো ভারতের ইতিহাস লিখছেন সেই একজন ইংরেজ ইতিহাসবিদ ম্যালিসন, 19 শতকের গোড়ার দিকে লিখছেন। সেখানে তিনি এই হত্যাকাণ্ড নিয়ে যে মন্তব্য করেছেন তার সহজ বাংলা অনুবাদটি হচ্ছে, এই হত্যাকাণ্ড সবচেয়ে অপ্রয়োজনীয়, সবচেয়ে অমানবিক, এমনতর কথা তিনি বলেছেন। এখন 4 জনকে হত্যা করার জন্য ম্যালিসন এই মন্তব্য করেছেন। তিনিও ইংরেজ, কর্নেল হডসনও ইংরেজ, একই রক্ত তাদের ধমনীতে প্রবাহিত ছিল, কিন্তু দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। 15ই আগস্ট মোট 26 জনের মতো হত্যা করা হলো এবং তারাও, হত্যাকারীরা আত্মপ্রসাদ পেয়েছিল যে তারা বাংলাদেশকে রক্ষা করলো। তারা বাংলাদেশকে রক্ষা করতে চায়নি, বাংলাদেশকে পাকিস্তানের কাছে ফিরিয়ে দিতে চেয়েছিল। অন্তত মিনি পাকিস্তান হোক, এই ধারণাটাই তাদের মধ্যে ছিল এবং সেই জন্যেই তারা আত্মস্বীকৃত খুনি, অর্থাৎ বড় বাহাদুরির কাজ করেছিল আর কি। তো এখন এই মানুষটি, আমার প্রশ্ন হচ্ছে, এই যে সুভাষ এই পটভূমির কথা বলেছে, এল খতিবের বই উল্লেখ করে, সোজা বাংলায় যদি এই কথাগুলোকে একটু সরলীকরণ করা হয় তাহলে ব্যাপারটা দাঁড়াবে এই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের
পেছনে ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র। মোটা দাগে যদি বলি, চিলির অ্যালেন্ডেকে হত্যা করবার পর বঙ্গবন্ধু বেশ বিমর্ষভাবেই মন্তব্য করেছিলেন যে এরা আমাকেও শেষ করবে, এবং কি অদ্ভুত সেই ভবিষ্যৎবাণী নিজের সম্পর্কে ছিল বলা যায়। এখন কথা হচ্ছে যে দেখুন, আজকে আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ অভিনন্দন জানাবো যে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, রায় অধিকাংশই কার্যকর হয়েছে, আর অন্যান্য খুনি তাদেরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান। ঠিক আছে, কিন্তু তারপরেও আগস্ট মাস এলেই আমার যে ভাবনা তৈরি হয় মনের ভিতরে, সেটি হচ্ছে খুনির বিচার করেছি আমরা, কিন্তু খুনিরা তো হিমশৈলের শীর্ষভাগ। হিমশৈলটা তো আমরা এখনো দেখতে পারিনি। ষড়যন্ত্রকারী যারা, তাদের তো আমরা জানি না। সেই জন্য প্রতি বছরই আমার একটি বক্তব্য বারবার আমি বলি, সেটি হচ্ছে যে সরকারের উচিত বিচারিক প্রক্রিয়ায় যে তথ্য বেরিয়ে এসেছে, প্রয়োজন হলে আরও তদন্ত করে দেশি বিদেশি উৎস এই হত্যাকাণ্ডে সব মিলিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক, যাতে করে আমি জানতে পারি, 10 জনে জানতে পারে। কারণ ষড়যন্ত্রকারীর মুখোশ যদি উন্মোচিত না হয়, তাহলে সেই ষড়যন্ত্র চলমান থাকবে। তার একটি বড় প্রমাণ 21শে আগস্টের ঘটনা। তো সেই জন্যে শুধু খুনির বিচার করে আত্মপ্রসাদ পাওয়ার মতো যুক্তি আমার কাছে নেই। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনার কাছে আবার আসবো। শেখ শহীদুল ইসলাম, যেটি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বললেন যে খুনির বিচারের চেয়ে ষড়যন্ত্রকারী কারা তাদেরও সামনে নিয়ে আসতে হবে, যেটি একটি শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানালেন তিনি। আসলে ষড়যন্ত্রকারীরা কারা এবং তাদের বিস্তৃতি বা কত দূর পর্যন্ত ছিল? আপনাকে ধন্যবাদ। আজকের দিনে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, যেটা আমি মনে করি খুবই প্রাসঙ্গিক। এজন্য যে অগস্ট মাস আমাদের জাতির শোকের মাস। অগস্ট মাসে অনেকগুলো শোকাবহ ঘটনা ঘটেছে, যার মধ্যে 15ই আগস্টের ঘটনা এবং 21শে আগস্টের ঘটনা প্রণিধানযোগ্য। ইতিহাসের যেসব মর্মান্তিক কাহিনী আমরা শুনে থাকি এবং জেনে থাকি, তার মধ্যে একটি মর্মান্তিক, সবচেয়ে মর্মান্তিক কাহিনী হিসেবে কারবালার কাহিনীকে উল্লেখ করা হয়ে থাকে। কারবালার কাহিনীর কারবালায় ইমাম হোসেনের পরিবার পরিজন এবং তার সাথী সঙ্গীরা, তাদের সঙ্গে মোকাবেলা হয়েছিল ইয়াজিদ বাহিনীর সঙ্গে। এবং ইয়াজিদ বাহিনী সেইখানে যারা যুদ্ধের সামনে এসেছিলেন, ইমাম হোসেনের সাথী সঙ্গীদের, তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে হত্যা করেছিলেন। কিন্তু সেখানে ইমাম হোসেনের পরিবার পরিজন ছিল, শিশুরা ছিল, তাদের গায়ে কিন্তু হাত দেওয়া হয়নি। তারা সেখানে অক্ষত অবস্থায় ছিলেন। পরে তাদেরকে এজিদের নির্দেশে সসম্মানে মদিনা শরীফ পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদের ইচ্ছা পূরণ করার জন্য। কিন্তু আমরা এই 15ই আগস্টের ঘটনায় দেখি যে এখানে শিশুদের, এখানে নারীদের, তাদেরকেও রেহাই দেওয়া হয়নি। পুরো পরিবারকে একটা উন্মত্ত নেশায় তারা এসে এইখানে পুরো পরিবারকে, নিষ্পাপ শিশু রাসেলকে, তারপরে সানিয়াবাদ সাহেবের ছোট ছেলেটা সুকান্ত বাবু, আবুল হাসনাতের ছেলে, এদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে। এবং কেবল হত্যা নয়, যেভাবে হত্যা করা হয়েছে, যে পৈশাসিক আনন্দ তারা হত্যার পর সেখানে প্রকাশ করেছে, আমার মনে হয় যে এটা কারবালার সেই কাহিনীকেও হার মানিয়েছে। আপনি যদি আমাদের ইতিহাসের পাতার দিকে তাকান, আমরা এটা জানি যে আরও অনেক এই ধরনের ঘটনা এই পৃথিবীর ইতিহাসে সংগঠিত হয়েছে। খুব ভালো ইতিহাসবিদ আমাদের এখানে আছেন,
যিনি এগুলো উল্লেখ করতে পারবেন। কিন্তু 15ই আগস্টের ঘটনার যে বিষয়টি, যেভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, এখানে কারো কারো প্রতিপক্ষ ছিল না। এবং সেখানে দেখেন, দুজন অফিসার ছিলেন আর্মির, একজন রিটায়ার্ড শেখ কামাল আর একজন সার্ভিং অফিসার লেফটেন্যান্ট শেখ জামাল। আজকে দেখি যে একজন রিটায়ার্ড আর্মি অফিসার মারা গেছেন, নানানভাবে এটা বিচারের দাবি তার। আমিও এই বিচারের দাবি করেছি। আমি কখনোই এক্সট্রা জুডিশিয়াল কিলিং সমর্থন করি না, এটা নীতিগতভাবেই আমি করি না। এবং এখানে একজন সামরিক বাহিনীর অফিসার, প্রাক্তন কর্মকর্তাকে, কিন্তু সেদিনও তো শেখ জামাল সেনাবাহিনীর কর্মরত অফিসার ছিলেন। কই রাওয়া ক্লাবকে তো প্রতিবাদ করতে দেখি নাই, কোনো একজন রিটায়ার্ড আর্মি জেনারেলকে তো প্রতিবাদ করতে শুনি নাই। এবং শেখ জামাল তো স্যান্ডহার্স্টে পড়া, স্যান্ডার্সে পাস করে, সেখানে রিটায়ার্ড আর্মি অফিসার ছিলেন শেখ কামাল। আর একজন আর্মি অফিসারকে সেন্নিয়াবাদ সাহেবের বাসায় হত্যা করা হয়, সেন্নিয়াবাদ সাহেবের আত্মীয়, তাকে হত্যা করা হয় সেন্নিয়াবাদ সাহেবের বাসায়, সে সার্ভিং আর্মি অফিসার রিন্টু। তো এরকমের আমরা যদি দেখি আজকে এই যে সিনহা হত্যা নিয়ে, এবং আমি তার বিচার চাই, আমি নিশ্চয়ই বিচার চাই, কিন্তু ওই হত্যা নিয়ে কত বক্তৃতা বিবৃতি, কত ধরনের আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু কই 15ই আগস্টে সার্ভিং দুইজন আর্মি অফিসার, কর্নেল জামিল আর একজন আর্মি অফিসার, এদেরকে হত্যা করা হলো, একজনকে তো বিচার দাবি করতে দেখি নাই। আমরা সেদিন নারী শিশুদের হত্যা করা হলো, তার জন্য কেউ বিচার দাবি করলো না। এবং ঠিক আছে, কিছু বিপদগামী লোক সেখানে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এলেন, প্রধান বিচারপতি জাস্টিস সাহেব ক্ষমতায় এলেন, এসে তারাও তো এদের বিচারের ব্যবস্থা করলেন না। এবং সংবিধান রক্ষার জন্য যারা আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী ক্ষমতার প্রাপ্য ছিল, তাদের কাছেও তো ক্ষমতা হস্তান্তর করলেন না, বরং তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হলো, জাতীয় 4 নেতাকে। তো প্রেসিডেন্টকে রক্ষা করতে পারেন নাই, তার পরিবার পরিজন, তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক আছে, এটা একটা জিনিস যে রক্ষা করা যায়নি, কিন্তু জিয়াউর রহমান এবং সাইম সাহেব যখন ক্ষমতায় এলেন, তাদের কর্তব্য ছিল সংবিধান পুনরুজ্জীবিত করা। সংবিধান অনুযায়ী সেদিন যিনি ক্ষমতার প্রাপ্য হন, তাদেরকে উপরাষ্ট্রপতি এবং ওনাদেরকে হাতে ক্ষমতা হস্তান্তর করা, সেটা করা হয় নাই। সুতরাং যে কথা বলেছেন অধ্যাপক আনোয়ার হোসেন সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে এটা কেবলমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করা নয়, বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধকে হত্যা করা, আমাদের স্বাধীনতার যে নিরঙ্কুশ করার যে প্রচেষ্টা, তাকে হত্যা করা, আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন, সেই অর্জনকে ব্যর্থ করে দেওয়ার প্রচেষ্টা করা। এবং তার প্রমাণ আমরা উইদিন সাম সেকেন্ডস আমরা পেয়েছি, যখন বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশ হিসেবে প্রচার করা হয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে হত্যাকাণ্ডের। অতএব আমার কাছে যেটা মনে হয় যে এটা আমাদের জাতির জীবনের ভয়াবহতম ট্র্যাজেডি বা কলঙ্কজনক ঘটনা তো বটেই, কিন্তু আমার কাছে, আমি এখনও বলি যে এটার পেছনে তো ষড়যন্ত্রকারীরা ছিলই, এবং তার প্রমাণ আমরা মুজিবনগরে থাকতেই পেয়েছি। যখন খন্দকার মোশতাক, মাহবুব আলম চাষি, তাহির উদ্দিন ঠাকুর, এই চক্র মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং সেখানে একটা বক্তব্য তারা তুলে ধরার চেষ্টা করেছেন যে স্বাধীনতা না শেখ মুজিব, অর্থাৎ স্বাধীনতা পেলে শেখ মুজিবকে পাবে না, আর শেখ মুজিবকে যদি পেতে চাও তাহলে স্বাধীনতাকে স্যাক্রিফাইস করতে হবে। কত সুকৌশলে তারা এই স্লোগানটা সেখানে নিয়ে আসছে। এবং সেদিন এই ষড়যন্ত্র সেই মুজিবনগরে শুরু হয়েছিল, এবং এই ষড়যন্ত্র মুজিবনগর থেকে যখন বাংলাদেশ স্বাধীন হলো, যখন ইন্দিরা গান্ধী অত্যন্ত তার যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বঙ্গবন্ধুকেও বের করে নিয়ে আসতে সক্ষম হলেন, তখন এরা
মনে করলো যে আমরা সত্যিকারের ভাবে পরাজিত হয়েছি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে। সেই জন্য তারা ঘাপটি মেরেছিল এবং সময় হলেই তারা সেই প্রতিশোধটা গ্রহণ করলো। সেটাই হলো 15ই আগস্ট 1975। জি, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। সুভাষ সিংহ রায় যেটি শেখ শহীদুল ইসলাম বললেন যে 15ই আগস্টে যারা নিহত হয়েছিলেন তার মধ্যে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে শেখ কামাল এবং শেখ জামাল দুজনই বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন। শেখ জামাল ক্যাপ্টেন থেকে নিজে অবসর নিয়েছিলেন এবং শেখ জামাল তখনও লেফটেন্যান্ট পদে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। দুজন সামরিক কর্মকর্তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, তখন সেইভাবে সামরিক বাহিনীর পক্ষ থেকে যে প্রশ্ন তুললেন শেখ শহীদুল ইসলাম, সে ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়নি। সেটার পিছনে আসলে কারণটা কী ছিল? জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন যে কথাটি একটু বলেছেন, চিলের আলেমদের কথা। বঙ্গবন্ধুর একটা ঐতিহাসিক ভাষণ আছে জোট নিরপেক্ষ সম্মেলনে। তিনি বলেছিলেন, আমার অবস্থা চিলের আলেমদের মতো হয়, তবু আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। আমার সামনে একটি বই আছে, কারণ আজকে নতুন প্রজন্মের এই ইতিহাসগুলো জানা দরকার। তার আওয়ামী লীগ করবার প্রয়োজন নাই, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার প্রয়োজন নাই, ভবিষ্যতের প্রয়োজনে বাংলাদেশের অতীতকে তাদের জানা দরকার। এবং আপনাদের অনেকেই জানা আছে, বিশেষ করে যিনি এখন আমার সামনে বসে আছেন শেখ শহীদুল ইসলাম, তার অনেক কিছুই জানা, অনেক কিছু দেখা। বাংলাদেশ জাতি গঠনকালে একটা অর্থনীতিবিদের কিছু কথা, অধ্যাপক নুরুল ইসলাম, তিনি এখনও বেঁচে আছেন, দেশের বাইরে আছেন। ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন, বঙ্গবন্ধু প্রথম পরিকল্পনা কমিশনে তিনি ডেপুটি চেয়ারম্যান। সেখানে তিনি এক জায়গায় লিখছেন জিয়াউর রহমান সাহেব কিভাবে ষড়যন্ত্রগুলো করেছেন। আমি পড়ছি এবং সেটা আমি একটু পরিষ্কার করতে চাই। জিয়াউর রহমান সাহেব যখন তার কাছে আসলেন, বলছেন খাদ্য সাহায্যর ব্যাপারটা নিয়ে। 27শে মে 1974-এ মার্কিন রাষ্ট্রদূত মাধ্যমে এক অপ্রত্যাশিত দুঃসংবাদ পেলাম। মার্কিন যুক্তরাষ্ট্র জানতে পেরেছে যে বাংলাদেশ কিউবার কাছে চট বিক্রি করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য সাহায্য আইন, যেটা PL 480 অনুযায়ী যে দেশ কিউবার সঙ্গে বাণিজ্য করছে সে দেশ ওই সাহায্য পেতে পারে না। এর প্রতিক্রিয়া আমি যে ব্যাখ্যা দিয়েছিলাম এরকম, বাংলাদেশ জুট কর্পোরেশন আদতেই 5 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে 4 মিলিয়ন ব্যাগ বিক্রি করেছে। এটা শুধু একবারের জন্য বিক্রি করেছে। চটের ব্যাগ বিক্রির জন্য বাংলাদেশের সঙ্গে কিউবার কোনো দীর্ঘমেয়াদী বাণিজ্যিক চুক্তি হয় নাই। কিউবায় চটের ব্যাগ বিক্রি বাংলাদেশের জন্য কোনো নিয়মিত ব্যবসা নয়। উল্লেখ করা প্রয়োজন, তখন সরকারের খাদ্য সচিব ছিলেন ডক্টর মোমেন। এবং এই যে চক্রান্তগুলো জায়গা, জিয়াউর রহমানের প্রসঙ্গগুলো বারবার কেন নুরুল ইসলাম সাহেব এনেছেন। এবং আজকের প্রজন্মের কাছে আমি এই ব্যাপারটি উপস্থাপন করতে চাই যে আমাদের এটা জানা দরকার যে কি গভীর চক্রান্ত হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে এবং বঙ্গবন্ধু সরকার নিয়ে। তিনি তখন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ, সীমান্তে চোরাচালান বিরোধী কার্যক্রমে তদারক করছিলেন। আমি যেহেতু তখন পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলাম, তিনি নিজ উদ্যোগে আমার সঙ্গে দেখা করতে আসেন। তার হিসাব মতে সীমান্তে 0.5 মিলিয়ন থেকে 1 মিলিয়ন টন পরিমাণের মতো একটি বড় মাপের চোরাচালান ঘটেছে। তিনি সেই বিষয়ে আমার সঙ্গে মত বিনিময় করতে আসেন এবং তার বক্তব্য ছিল খুব উস্কানিমূলক। প্রধানমন্ত্রী, রাজনৈতিক সহকর্মী ও কর্মচারীরা তাকে চোরাচালানের ব্যাপারে ব্যাপক সঠিক তথ্য দিচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন। এই অবস্থায় আমার উচিত হবে প্রধানমন্ত্রীকে ঘটনার গুরুত্ব বোঝানো। আমি এই তথ্য প্রমাণ যখন গভীরভাবে পর্যালোচনা করলাম, দেখলাম এই তথ্যের সাথে বাস্তবের কোনো মিল নাই। অর্থাৎ অনেক ষড়যন্ত্রের কথা কিন্তু আমাদের এই বইয়ের মধ্যে উল্লেখ আছে। আমি আরেকটা যে এল খতিবের বইটি বলি, আমি মনে একটু সময় নিয়ে বেশি নিয়ে ফেলছি। উনি এক জায়গায় উল্লেখ করছেন বাংলাদেশের ভিতরে যারা শেখ মুজিবকে উৎখাত করার চক্রান্ত করছিল, এবং তিনি রেফারেন্স দিয়েছেন
জুলফি ভুট্টো অফ পাকিস্তান, এ বই এখন বাংলাদেশের বাজারে পাওয়া যায়। স্ট্যানলি ওলপার্ট ওলপার্টের সেই বইয়ের রেফারেন্স দিয়ে তিনি বলছেন, বাংলাদেশের ভিতরে যারা শেখ মুজিবকে উৎখাত করার ষড়যন্ত্র করছিল, ভুট্টো তাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করেন। মার্ক্সবাদী লেনিনবাদী কমিউনিস্ট পার্টির একাংশের নেতা আব্দুল হক ৭১ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। স্বাধীনতার পর তিনি আওয়ামী লীগ সরকারের সশস্ত্র লড়াই চালান, কিন্তু সেই লড়াইয়ের অর্থ ও অস্ত্র কোত্থেকে এসেছিল? তারা ধর্ণা দিলেন পাকিস্তানের কাছে। ৭৪-এর ১৬ই ডিসেম্বর পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টোকে চিঠি লেখা হয়। চিঠির ভাষা ছিল এমন: আমার প্রিয় প্রধানমন্ত্রী, পুতুল মুজিব চক্র এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই চক্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র, অর্থ, ওয়ারলেস সরঞ্জাম প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। ৭৪-এর ১৬ই ডিসেম্বর আব্দুল হক লিখিত চিঠিটি ভুট্টোর কাছে পৌঁছায় ১৯৭৫ সালের ১৬ই জানুয়ারি। চিঠিটি পাওয়ার পরে অত্যন্ত জরুরি বলে মন্তব্য করে এবং সৎ লোকটিকে ব্র্যাকেট আব্দুল হক কার্যকর সাহায্য করার সুপারিশ করা হয়। আব্দুল হক চিঠি পাঠিয়েছিলেন সিলেটের মাহমুদ আলীর মাধ্যমে। অনেক বিস্তৃত ব্যাখ্যা, আমি সেই ব্যাখ্যায় না যেয়ে বলি, এই যে ষড়যন্ত্রের ডালপালা যে বিস্তৃত হয়েছিল, সেই ষড়যন্ত্র সম্বন্ধে শেখ শহীদ ভালো করে বলতে পারবেন। আমি শুধুমাত্র ইতিহাসের পাঠক মাত্র, ইতিহাসের অধ্যাপক এখানে উপস্থিত। আমি শুধু এই কথাই বলবো, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্লট তৈরি করা হয়েছিল, কিভাবে হয়েছিল, আজকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপিত হওয়া দরকার, একটা বড় গবেষণার দারুণ মোচন করা দরকার। সুভাষ সিংহ রায়, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, সুভাষ সিংহ রায় বেশ কয়েকটি বিষয়ে অবতারণা করেছেন, তার মধ্যে একটি বিষয় জানতে চাই, তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটের কি কোনো যোগসাজশ ছিল? ইতিহাস পর্যালোচনায় আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। সুভাষ অনেক তথ্য সামনে এনেছে, ব্যাখ্যা বিশ্লেষণের অনেক অবকাশ আছে আমি সেখানে মনে করি। তবে আমি ওই সুভাষের কথার ধারাবাহিকতায় কিছু সংযোজক বক্তব্য দিচ্ছি আপনার প্রশ্নের উত্তরে। প্রথমত, রাজনীতি ফসল বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা অনেক রকমের বহিঃপ্রকাশ লক্ষ্য করেছি। রাজনীতির দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে ওই সময় জাতীয় সমাজতান্ত্রিক দল নামে তরুণদের একটি সংগঠন, যেটা সবচেয়ে বড়, এবং তারা তাদের উৎস তো ছাত্রলীগ ছিল, মূলত ছাত্রলীগ, কিন্তু তাদের কর্মকাণ্ডের হঠকারিতা আমার মনে হয় যে রাজনৈতিক পটভূমি তৈরি করেছিল। কিন্তু এটা মনে রাখতে হবে যে ষড়যন্ত্রকারীরা কিন্তু ভিন্ন, কিন্তু আর তার সঙ্গে এদের কর্মকাণ্ড যুক্ত হয়েছিল বলা যায় আর কি। তো সেই জন্যেই আমরা এই আলোচনা শেষ করতে পারবো না, কোনো দিনই উপসংহারে পৌঁছতে পারবো না। সেই জন্য আমি বারবার শ্বেতপত্রের কথা বলছি। কতগুলো প্রশ্ন আছে, যেমন ধরুন, যদি মেনে নিই যে সেনাবাহিনীর বিপদগামী কিছু সৈনিক এই কাজটি করেছে, তারা একজন রাষ্ট্রপতিকে হত্যা করেছে, 3জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, শিশু রাসেলকে হত্যা করেছে, সবাইকে হত্যা করেছে, রাজনৈতিক ক্ষমতা দখল করেছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কেন তাদের বিরুদ্ধে কোর্ট মার্শাল হয়নি? সংবিধান লঙ্ঘন করেছে রাজনৈতিক ক্ষমতা দখল করে। উপরন্তু জিয়াউর রহমান সংবিধানের অঙ্গীভূত করেছেন খন্দকার মোশতাকের তৈরি করা দায় মুক্তি অধ্যাদেশ, আইনে পরিণত করেছে। হ্যাঁ, সেই তো কাজেই তো এই প্রশ্নগুলোর উত্তর তো আমি চাই আর কি, যে কেন এটা করা হলো না। আবার ওই সময় যিনি তথাকথিত সেনাবাহিনীর প্রধান ছিলেন, চিফ অফ স্টাফ, তিনি তো এদেরই সুবিধাভোগী হয়ে বিদেশে রাষ্ট্রদূত হয়ে গেলেন এবং থাকলেন অনেক দিন। এখন তিনি যাই বলুন না কেন, যে ষড়যন্ত্র করে এক দল, ষড়যন্ত্রে ফসলের সুবিধা ভোগ করে আর এক দল, এই সবাই কিন্তু আমার দৃষ্টিতে অপরাধী আর কি।
তো যেমন জিয়াউর রহমান বলেছিলেন একটা কথা আমরা যে সো হোয়াট প্রেসিডেন্ট ইজ কিল্ড ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার আপহোল্ড দ্য কনস্টিটিউশন। ভাইস প্রেসিডেন্ট তখন বাংলাদেশের ছিল না, বাংলাদেশ ছিল আপহোল্ড দ্য কনস্টিটিউশন। তো তিনি বলছেন সংবিধান রক্ষা করার কথা, তিনি কি করেছিলেন? সংবিধান রক্ষা করে এই ধরনের নানাবিধ প্রশ্ন কিন্তু ভিড় করে প্রতি বছর আগস্ট মাস এলে আমার মনে। আমি দেখেছি অনেক কিছুই, বইপত্র অনেক লেখা হয়েছে, আমি কিন্তু সদুত্তর পাচ্ছি না আর কি। আমি স্যার যোগ করি এই বিষয়ের সাথে, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যখন খন্দকার মোস্তাক অর্ডিন্যান্স করলো বঙ্গবন্ধু হত্যা এবং পরিবারের হত্যাকাণ্ড, জেল হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, যেটা শোকসদুল ইসলাম খুব স্পষ্ট করে উল্লেখ করেছেন, পরবর্তীতে আইনে পরিণত করেছে কিন্তু জিয়াউর রহমান। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা, যখন 1996 সালে 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, যখন এই ইন্ডেমনিটি আইনের রহিতকরণ যখন বিল আনা হয়, তখন পার্লামেন্ট থেকে বিএনপি সেদিন কিন্তু ওয়াকআউট করেছিল। অতএব এগুলো কিন্তু মনে রাখা দরকার। আরেকটি বিষয় শেখ শহীদ স্যারের সঙ্গে উপস্থাপন করি। প্রফেসর তিনি যে লিখছেন নুরুল ইসলাম সাহেব এক জায়গায়, আমার দীর্ঘ আলোচনার ফলাফল নিয়ে জিয়া নাখোশ হন। অনেক পরে যখন তিনি ডেপুটি মার্শাল অফ অ্যাডমিনিস্ট্রেটর এবং অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, তখন তার কর্মচারীদের মধ্যে আমার সঙ্গে পূর্বে কাজ করা একজন ছিলেন, এটা তিনি কিন্তু উল্লেখ করেছেন। হ্যাঁ, আপনার কাছে আবার আসবো আমি। শেখ শহীদুল ইসলাম, যেটি অধ্যাপক ডক্টর সেদান হোসেন বললেন যে বিপদগামী কিছু সদস্য যে এই ঘটনা ঘটিয়েছে বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, সেটিকে আসলে মনে করার কোনো কারণ আছে, নাকি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বিষয়টি অবহিত ছিল? দেখুন, এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তো ইনভলভ আছেই না, সেটা তো কর্নেল রশিদ ফারুক তাদের প্রেস স্টেটমেন্টে প্রকাশ্যে লন্ডনে দিয়েছে। এবং তখনও যার বিরুদ্ধে এই সব অভিযোগ আনা হয়েছিল সিনিয়র সেনা কর্মকর্তারা, তাদের পক্ষ থেকে তো কোনো প্রতিবাদ সেই প্রেস কনফারেন্সের করা হয়নি। তার মানে তারাও সেটা স্বীকার করে নিয়েছিলেন। হ্যাঁ, এখানে বঙ্গবন্ধু হত্যার পরে কি হলো, দুই ধরনের বিষয় সেখানে সংগঠিত হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু এই কথাটুকু বলতে চাই যে দেখুন, 15ই আগস্টের হত্যাকাণ্ড, 15ই আগস্টের এই নির্মম যে ঘটনা, এটার তারা 15ই আগস্ট করেই ক্ষান্ত হন নাই, তারা কিন্তু এই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এবং তারই একটা পরবর্তীতে আমরা দেখি 21শে আগস্ট ধারাবাহিকতা, ওদিন বঙ্গবন্ধুকে এবং সপরিবারে হত্যা করে তারা মনে করেছিল যে সব কিছু শেষ হয়ে গেল। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন আবার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং বঙ্গবন্ধুর যারা অনুসারী তারা ঐক্যবদ্ধ হলেন, এবং এই ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে কতগুলো ঘটনা আমাদের দেশে ঘটল, যে ঘটনাগুলোও কিন্তু অত্যন্ত প্রণিধানযোগ্য এই রিভাইভাল অফ প্রো লিবারেশন ফোর্স ঘটনার জন্য। যেমন ধরেন একটি ঘটনার কথাই বলি, ঘাতক দালাল নির্মূল কমিটি, এই যে শহীদ জননী জাহানারা ইমাম যে মুভটা করলেন, কি জনসমুদ্রের মতন পরিণত হয়ে গেল গোলাম আজমের প্রতীকী বিচার, যেটা ওদিন সংগঠিত হয়েছিল প্রতীকী বিচার। তো আমরা দেখলাম যে এই যে রিভাইভাল, এই রিভাইভালে হয়তো কিছুটা সময় লেগেছে, কিন্তু যারা মুক্তিকামী মানুষ, যারা প্রগতিশীল মানুষ, যারা এই হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাসী, যারা সেকুলার বা যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং আবারও ওই সাম্প্রদায়িক শক্তি তাদেরকে পরাজিত করেছে। আমি এখানে যে বিষয়টির উল্লেখ করতে চাই, যেটা ইতিহাসবিদ জনাব আনোয়ার হোসেন সাহেব আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, যে ইতিহাস পড়ার প্রয়োজনীয়তা কেন, সেটা আমাদের জানা প্রয়োজন, এবং সেজন্যই সঠিক ইতিহাস রচনা হওয়া প্রয়োজন। এমনকি কোরআন শরীফে 1/3 হলো ইতিহাস,
এই পুরানো হযরত মুসা আল্লাহ সাল্লামের আমলে কি ঘটেছিল, ইব্রাহিম আল্লাহ সাল্লামের আমলে কি ঘটেছিল, ঈসা আল্লাহ সাল্লামের আমলে কি ঘটেছিল, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে হযরত মুসার নাম কোরআন শরীফে বেশিবার উচ্চারিত। তার কারণ কি, যে ইতিহাস রিপিট করে, আত্মপুনরাবৃত্তি ইতিহাসের ধর্ম, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সুতরাং আমাদের জানা প্রয়োজন যে কী ঘটেছিল, এবং সেখানের খারাপটার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যদি আমরা ওটা না জানি তাহলে আমরা প্রকৃতপক্ষে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবো না। পাহারা দিয়ে কিন্তু মানুষ বাঁচানো যায় না। পাহারা দিয়ে এ পর্যন্ত পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এদেরকে বাঁচানো যায়নি। মহৎ ব্যক্তিকে যায়নি, মার্টিন লুথার কিংকে যায়নি, মহাত্মা গান্ধীকে যায়নি, আপনার রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীকে বাঁচানো যায়নি, বঙ্গবন্ধুকে বাঁচানো যায়নি, এবং জিয়াউর রহমানকেও বাঁচানো যায়নি। এরকমের আপনি হাজারো দৃষ্টান্ত, আব্রাহাম লিঙ্কনকে বাঁচানো যায়নি, জন এফ কেনেডিকে বাঁচানো যায়নি। অতএব এই পাহারা দিয়ে কিন্তু মানুষকে বাঁচানো যায় না। মানুষকে বাঁচাতে হলে ওই ইতিহাস সঠিকভাবে রচনা করে তার পুনরাবৃত্তি রোধ করতে হবে। জি। এবং সেই পুনরাবৃত্তি রোধ যদি করতে হয় তাহলে যে প্রস্তাবটা, যেটার আমাদের সামনে প্রমাণ আছে যে এই ষড়যন্ত্রের শুরু বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও হয়েছে, অতএব আমাদের সেই ষড়যন্ত্রর সম্পূর্ণ বিষয়টা উদ্ঘাটন করা প্রয়োজন। এক্ষেত্রে আমি বলবো উইকিলিক্স, ওই যে উইকিলিক্স, ওই যে যারা ওই যে আপনার পুরানো ফাইলগুলো ফাঁস করে, গোপন তথ্য সেখানে কিন্তু একটা সাম্প্রতিককালে একটা অত্যন্ত চমৎকার তথ্য ফাঁস হয়েছে। নিক্সনের সঙ্গে যখন দেখা করতে গেলেন মিসেস ইন্দিরা গান্ধী, তখন মিসেস ইন্দিরা গান্ধী নিক্সনের সঙ্গে একমত না হতে পেরে অত্যন্ত রাগ করে তিনি বেরিয়ে এসেন, এবং সেদিন জয়েন্ট প্রেস কনফারেন্সও মিসেস গান্ধী করেননি। না করে যখন গাড়িতে উঠছেন তখন কিসিঞ্জার ইন্দিরা গান্ধীকে বলছেন যে আপনি কি কাজটা ভালো করলেন, এবং আজকে প্রকাশিত হয়েছে মিসেস গান্ধীকে বিষ বলে গালি দিয়েছে এই প্রেসিডেন্ট নিক্সন, এই বাংলাদেশের পক্ষে ওকালতি করতে যাওয়ার জন্য এই ভদ্র মহিলাকে এ ধরনের গালি পর্যন্ত খেতে হয়েছে। কিন্তু ন্যায় এবং সত্যের পক্ষে তিনি ছিলেন এবং বলেছিলেন যে আমি ঠিক আছে, আপনি সমর্থন করবেন না, আমরা করব, আমরা যেটা পারি করব, আমার লোকের। এখন এখানেই এক মূল প্রশ্ন, আজকে এই বিশ্ব একটা মহা বিপদের মধ্যে আছে। বিপদটা কি? বিপদটা হলো আমাদের সময়ে, সেই সময়েও যে বিপদ ছিল না, আজকে সে বিপদটা হলো বর্তমান বিশ্বকে বলা হয় ইউনিপোলার ওয়ার্ল্ড, এক কেন্দ্রিক। আগে একটা ছিল সোভিয়েত ইউনিয়নকে কেন্দ্র করে সমাজতান্ত্রিক বিশ্ব, আর একটা ছিল পুঁজিবাদী বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্র করে, আর মাঝখানে আর একটা ছিল যাদেরকে বলা হতো জোট নিরপেক্ষ আন্দোলন। এই যে তিনটা ভাগে আগে পৃথিবী ভাগ ছিল, মূলত বঙ্গবন্ধুর ভাষায় দুইটা ভাগে, শোষক আর শোষিত। তো আজকে আমরা দেখি যে এই ইউনিপোলার ওয়ার্ল্ড হওয়াতে আমাদের এই যে শোষিত মানুষগুলো, তারা আজকে একটা মহা বিপর্যয়ের মধ্যে আছে। একটা বিরতি নিয়ে আসবো। জি। আজকে ইরাকের দেখেন যে অবস্থা, তার একটা ভেটোর প্রয়োজন ছিল ওই সময়, ভেটোটা সে পায় নাই। আজকে লিবিয়ার যে, আমি গাদ্দাফির সমর্থক না, কিন্তু আমার কথা হলো যে আর একটা দেশের মধ্যে তুমি এইভাবে ঢুকতে পারো কি না। এবং তারা একটা নতুন থিওরি আবিষ্কার করলো, থিওরি অফ স্ট্র্যাটেজিক বাউন্ডারি, যে আমার সার্বভৌমত্ব যেখান থেকে হুমকির সম্মুখীন, আমি সেখানে যুদ্ধ করতে পারবো। এই নতুন থিওরি তারা উদ্ভাবন করলো, থিওরি অফ স্ট্র্যাটেজিক বাউন্ডারি। আমরা আর একটা বিরতি একটা বিরতি নেব। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। সুভাষ সিংহ রায়, যেটি শেখ শহীদুল ইসলাম একটি কথা তুললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইন্দিরা গান্ধী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সনের সঙ্গে ইন্দিরা গান্ধীর যে বৈঠক, আসলে এই যে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশ স্বাধীনতার জন্য অনেক বেশি ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনি জানেন যে বিশেষ করে বঙ্গবন্ধুকে বাঁচানোর জন্য তিনি ছুটে যাননি, এমন কোনো জায়গা নেই, এমন কাউকে নেই যে তিনি তাকে চিঠি লেখেননি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য। তার এই যে অনড় অবস্থানের জন্যই আমরা বাংলাদেশের স্বাধীনতা বা আমাদের মুক্তি সংগ্রাম অনেক সহসাই 9 মাসে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। ঠিক তখন থেকেই কি বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র কি চলে আসছিল আন্তর্জাতিক? সেটা তো শেখ শহীদুল ইসলাম খুব চমৎকার করে ব্যাখ্যা করলেন। আমি 9 আগস্টের কথা বলি। আজকের যে 9 আগস্ট, এটাও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময় 9 আগস্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে শ্রীমতী ইন্দিরা গান্ধী খুব সৃজনশীল দক্ষতায় এবং কূটনীতিক দক্ষতায় তিনি কিন্তু সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সামরিক চুক্তি করেন আজকে সেই 9 আগস্ট। এবং ওই চুক্তির ফলেই ইয়াহিয়া খান যে বঙ্গবন্ধুর ফাঁসির আদেশ লিখে রেখেছিল, তখন সে কিন্তু ভীত হয়ে পড়ে। যেটা বললেন যে পৃথিবীর যে সমস্ত ভাগে বিভক্ত ছিল, মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে একটি বিভাগ, একটি বিভক্তি, আর সোভিয়েত ইউনিয়নের মাঝখানে যে জোট নিরপেক্ষ সম্মেলনের কথা আমরা জানি, বঙ্গবন্ধুর এই ভাবনা ছিল, সেখানে গেল। আর শ্রীমতী ইন্দিরা গান্ধী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন এই মুক্তি চলাকালীন সময়। তাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। সেই সম্বর্ধনা সভায় তিনি বক্তৃতায় বলছেন, আমি যেখানেই যাই সেখানেই আমাকে সম্বর্ধনা দেওয়া হয় আর বলা হয় আমি বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। কেননা ওই নির্বাচন, 70 নির্বাচন এবং ভারতের নির্বাচন কিন্তু প্রায় কাছাকাছি সময় হয়েছিল। কেননা শ্রীমতী ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতিকে অনুরোধ করেছিলেন নির্ধারিত সময়ের আগে নির্বাচন দিয়ে দিতে, পার্লামেন্ট ভেঙে দিতে বলেছিলেন। যাই হোক, তখন বলেছিলেন আমি আর কি ভোট পেয়েছি, আমি আর কি জনগণের সমর্থন পেয়েছি, যান দেখে আসুন শেখ মুজিব জনগণের দ্বারা কিভাবে নির্বাচিত হয়েছে। তিনি সারা বিশ্ব কিন্তু এইভাবে তার এই বক্তব্য ছড়িয়ে দিয়েছিলেন। আমি শুধু বলবো, শেখ শহীদুল ইসলাম যে কথাটি বললেন 15 আগস্ট 1975, 21 আগস্ট 2004, আপনি মিলিয়ে দেখুন, একেবারেই কিন্তু এই 15 আগস্টের ধারাবাহিকতা 21 আগস্ট। এবং এই 21 আগস্টে কেন ঘটনা ঘটে হয়েছিল এইটা বিস্তৃত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। 2004 সালে 11 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ বিবিসি আন্তর্জাতিক যে গণমাধ্যম তারা একটা জরিপ করেছিল যে বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ কারা। যারা জরিপ পরিচালনা করেছিল তারা কিন্তু ভাবে নাই যে এই যে 2.5 কোটি 2 কোটি 50 লক্ষ শ্রোতা যে অংশগ্রহণ করেছিল এই ভোটে, এত ভোটের ব্যবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব সবার শীর্ষে অবস্থান করবে। এবং তারপর থেকে আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, তারা বুঝে ফেলেছে বঙ্গবন্ধুর বিরোধী যারা শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, আন্তর্জাতিক শক্তি, তারা বুঝে ফেলেছে যে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলবার জন্যে 21 বছর ধরে চক্রান্ত করা হয়েছে। 2001 সালে 1 অক্টোবরের পরে যে হত্যার আমরা একদম শেষ দিকে চলে এসেছি আলোচনা, তারপরেও কিন্তু বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে না যাবে না। বঙ্গবন্ধু চিরভাস্বর, চির উদ্ভাসিত। তখনই কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যাকে সব তার যে দল, সে দলের সব কেন্দ্র নেতা সহ ধ্বংস করার চক্রান্ত হয়েছে। চক্রান্তের রাজনীতি কিন্তু এখনো চলছে। 81 সালের 17 মে যে কমিটি হয়েছিল, প্রকাশ করা হয়েছিল পত্রিকায়, যে শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি আপাতত কর্মসূচি স্থগিত করেছে, ওই আগমন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কিন্তু পরবর্তীতে কিন্তু স্পিকার হয়েছেন, জিয়াউর রহমানের মন্ত্রী হয়েছেন, বেগম খালেদা জিয়ার স্পিকার হয়েছেন। এই চক্রান্ত কিন্তু এখনো থেমে থাকেনি। সুভাষ সিংহ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, যেটি সুভাষ সিংহ রায় বললেন যে বঙ্গবন্ধুর নাম আসলে মুছে ফেলা যাবে না, আসলে কি সে ধরনের প্রচেষ্টা কি এখনো বিদ্যমান আছে? আপনি কি মনে করেন? সুভাষ একটা ঐতিহাসিক মন্তব্য করেছে, কারণ আমরা দেখছি যতই বছর যাচ্ছে, যতই সময় গড়াচ্ছে, বঙ্গবন্ধুর নামটি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। 75 থেকে 96
বলা যায় যে বঙ্গবন্ধু নির্বাসিত ছিল। তার 7 মার্চের ভাষণ, যেটা আমি নিজে কানে শুনেছি, শেখ শহীদ নিশ্চয়ই শুনেছেন, সুভাষের শোনার কথা না, অনেক ছোট। তো সেই ভাষণ শুনতে পেতাম না। সেই ভাষণ ফিরে এলো আওয়ামী লীগ ক্ষমতা আসার পর। তো সেইটা যাগে আমি শেষ কথাটুকু বলে নেই যে সেনাবাহিনী ভূমিকা নিয়ে যারা পশ্চিম দুনিয়ায় গবেষণা করেছেন এমন সবাই কিন্তু একটি কথা বলেছেন যে সেনাবাহিনী যখন প্রেটোরিয়ান হয়ে ওঠে, রাজনৈতিকভাবে অভিলাষী হয়ে ওঠে, তার পেছনেই কিন্তু থাকে রাজনীতির ভূমিকা, রাজনীতিবিদের ভূমিকা। তো 15ই আগস্ট আমরা এলেই সবাই কিন্তু সরব হয়ে উঠি যে সেনাবাহিনীর বিপদগামী কিছু সদস্যই কাণ্ডটি ঘটিয়েছে। কিন্তু আমার কথা হলো, যেটা আমি শুরু করেছিলাম যেভাবে, যে তারা কোন পটভূমিতে কোন কারণে এই কাজটি করেছে সেটি আমাকে তথ্য উদ্ধার করতে হবে। যতক্ষণ না তা পারছি ততক্ষণ কিন্তু বাংলাদেশ নিরাপদ নয় আমি মনে করি। সেনাবাহিনী কথা হচ্ছে ওই কেন তারা, যেমন সুভাষ তথ্য আনলো যে জুলফিকার আলীর ভুট্টোর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের ব্যক্তিত্ব যারা কিভাবে যোগাযোগ করছিলেন। আচ্ছা, তো এগুলো থেকেই তারা সাহসী হয়ে উঠেছিল। আর ফারুক রশিদ ডালিম এরা মুক্তিযুদ্ধের শেষ পর্বে যোগ দিয়েছে, মুক্তিযোদ্ধা হিসেবে যোগ দেয়নি, পাকিস্তানি এজেন্ট হিসেবে আর কি। আর একটা কথা মনে রাখতে হবে যে 15ই আগস্ট কতগুলো ঘটনা ঘটেছে সেদিন রাতে। সেদিন সারা রাত কিন্তু মার্কিন দূতাবাস খোলা ছিল এবং 15ই আগস্টের ঘটনার পরে হেনরি কিসিঞ্জার, পররাষ্ট্রমন্ত্রী, সেক্রেটারি অফ স্টেট, তিনি দূতাবাসকে নির্দেশ দিলেন যে মোশতাক যে কোনো সাহায্য চায় তাকে দেবে। তো এই তথ্যগুলো কেন আমরা বলবো না? ইতিহাস তো চুনকাম করবার জন্যে নয়, ইতিহাস কালোকে কালো, সাদাকে সাদা বলবে, এবং এটা আমার প্রয়োজনে, আমার অস্তিত্বের প্রয়োজনে জানা দরকার। সেই জন্য আমি বলি যে বঙ্গবন্ধু খুনিদের যে বিচার হয়েছে সেটা অসমাপ্ত বিচার, একে সমাপ্ত করতেই হবে, এই অঙ্গীকার আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে, হাতের সময় একদম কম। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ শহীদুল ইসলাম, আমরা আলোচনা একদম শেষ দিকে চলে এসেছি। 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন তার মধ্যে আমরা জানি যে গতকাল মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন ছিলেন। তিনি সম্পর্কে আপনার খালা হন, আমরা আসলে তার সম্পর্কে আপনার কাছ থেকে শেষ সময় জানতে চাই। দেখুন, এই মহিষী নারী ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা। বঙ্গবন্ধু যুদ্ধ করেছেন, পিছনে শক্তি জুগিয়েছেন তিনি। বঙ্গবন্ধু যুদ্ধ করেছেন, কারাগারে গিয়েছেন, সংগ্রাম করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন তিনি। আবার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাও বঙ্গবন্ধুকে দিতে তিনি ভুল করেননি। যেমন প্যারোলে বঙ্গবন্ধু বের হবেন কিনা রাউন্ড টেবিলে যোগদানের জন্য তিনি নিষেধ করেছেন। 7ই মার্চে কি বলবেন, নানান জনের নানান কথা। উনি বলেছেন তোমার বিবেক যা বলে, জনগণের যা চাহিদা তার প্রতিফলন ঘটিয়ে তুমি বক্তব্য দিও। তো সারা জীবন কারাগারের অভ্যন্তরে গিয়ে তিনি এই স্বামীর সেবা করেছেন। কারাগারে 14টি বসন্ত বঙ্গবন্ধুর কাটিয়েছে। অতএব আপনি বুঝতেই পারেন যে কি অসীম ধৈর্য, সাহসিকতার সঙ্গে তিনি পরিস্থিতির মোকাবেলা করেছেন। তো আমি শুধু বেগম মুজিব নয়, এই আপনার আলোচনার, আজকের এই আলোচনার শেষ প্রান্তে গিয়ে 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ জামাল এবং কামালের স্ত্রীরা, এবং শেখ ফজলুল হক মনি, তার স্ত্রী, আব্দুর রব সেনিয়াবাদ এবং তার বাসায় যারা নিহত হয়েছেন, কর্নেল অবসরপ্রাপ্ত জামিল, যিনি মরণোত্তর
ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়েছেন এবং যাকে বীর উত্তম যে গ্যালেন্টারি টাইটেল সেটা দেওয়া হয়েছে, আমি তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। দেখুন, পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়ু ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায়, শাহাদাত বরণ করে, তাদেরকে মৃত বলে গ্রহণ করো না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। আজকে আমাদের সামনে দেখেন কিভাবে সেই শহীদেরা আসছেন, শুধু সেই বঙ্গবন্ধু না, 21-এর শহীদেরা আসছেন, যারা আমাদের দেশের মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছে, এই বীরশ্রেষ্ঠরা সহ তারা আসছেন। কিভাবে একদম তাদের আমরা স্মরণ করি, শেষ দিকে এটা চলে এসেছি। সেই জন্যই আমরা বলি যে বঙ্গবন্ধুর মৃত্যু নাই, আদর্শের মৃত্যু হয় না। বঙ্গবন্ধু কেবলমাত্র একজন ব্যক্তি ছিলেন না, ছিলেন একটি আদর্শ, একটি স্বাধীন জাতির প্রতীক, একটি স্বাধীন আদর্শের প্রতীক এবং বিশ্বব্যাপী সঞ্চারিত একটি কালোজয়ী যে বক্তব্য যে আমি শোষিতের পক্ষে, জি। তার প্রধান উকিল। অতএব আমরা একদম আলোচনার তার শেষ মৃত্যু দিকে চলে নাই, এসেছি। শেখ তিনি শহীদুল ইসলাম, চিরকাল আমাদের মধ্যে জীবিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। 15 আগস্টে বঙ্গবন্ধু সহ অন্য শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।